তাপে পুড়ছে দেশ। ৭৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। ৪ মে কালবৈশাখীর পূর্বাভাস। ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় চরম ভোগান্তি শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ। আদালতের নির্দেশ মানলেন মন্ত্রী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আর যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে। গণভবনে বসেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। উঠছে নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা। আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। বহিষ্কারের 10 দিন পর খোকনকে ফিরিয়ে নিল আইনজীবী ফোরাম। মে দিবসে শ্রমিক সমাবেশের কর্মসূচি দিল বিএনপি। এবং ক্যাসিনো কাণ্ডের হোতা জিকে শামীমের জামিন নিয়ে প্রতারণা। চালাকি ধরা পড়ায় আদালতে 7 দিন নিষিদ্ধ আইনজীবী। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ফার্নাজ জুই। স্মরণকালের দীর্ঘ তাপ প্রবাহে পড়ছে দেশ, ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথমে শুরু হওয়া তাপ প্রবাহ চলছে মাসের শেষ ভাগেও। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জেলার সহকর্মীদের সাথে নিয়ে শুভশ্রী রায়ের রিপোর্ট। কখনো তীব্র কখনো বা অতি তীব্র তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে মঙ্গলবার যশোরের তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রি সেলসিয়াসে। মগজকলা রোদে নাভিশ্বাস ছোট বড় সবার। সারাদিনই না হলে 6 থেকে 7টা স্যালাইন খাইছি। এ পর্যন্ত আপনার ঠান্ডা পানি খাইছি 4-5 গ্লাস, তাতেও ঠান্ডা হচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে তাপে। ছাতি বান্ধা রয়েছে, তার মনে আছে যে ভাবরা আসে, তার মনে আছে যে আগুন। আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি। চুয়াডাঙ্গায় আল্লাহ পাক আমাদের কোন আযাব তৈরি করেছে বলতে পারি না, আল্লাহ আমাদের মাফ করুক। 1985 সালের পর এই প্রথম চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো। পিচঢালা সড়ক যেন উত্তপ্ত করায়। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। প্রাণ যায় যায় অবস্থা প্রাণীকুলের। গরু, বাছুর, ছাগল, মুরগি, প্রচন্ড পশু পাখি সমস্ত কিছুই যায় যায় অবস্থা। পানি গুনে ছটফট করে। পানি দেওয়ার পরেও গোসল করে দেওয়ার পরেও তারা শান্তি পায় না। দেশের অন্যান্য জেলাতেও টানা তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি বাড়ছে। পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয় 43.2 ডিগ্রি। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা 42.7। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। তাপ অনুমান মানে চোখ বুঝে এসে যে জ্বলিয়ে যাচ্ছে। প্রচন্ড রোদ গরমে মানুষজন বেরোচ্ছে না, আমাদেরও আয়োজন নেই। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হিটস্ট্রোকে মুন্সিগঞ্জে 2, নাটোরের নলডাঙ্গায় 1 সহ সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। মরুর তাপে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। তবে সিলেট, চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়লে 2 মে থেকে হিটওয়েভ নেমে আসবে বলে জানালো আবহাওয়া অধিদপ্তর। 4 মে কালবৈশাখীর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দাবদাহের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। মাঠ জুড়ে সূর্যের তীব্র প্রখর তাপে প্রতিদিনই ছাড়াচ্ছে রেকর্ড। পুড়ছে মাঠঘাট, সড়ক, গরমে ওষ্ঠাগত প্রাণ। সেই প্রাণ বাঁচাতে ইট পাথরের নগরে শিশুদের জলকেলির খেলা। পথে ঘাটে ছুটে চলা কর্মজীবীদেরও বাঁধ সইছে না। কেউ গাছের ছায়ায়, কারোবার শরবতে চুমুক দিয়ে তেষ্টা মেটানোর চেষ্টা। টিকতে পারতেছি না গরমে, প্রচন্ড খালি পানি 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 পিপাসা। পা পুড়ে যাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে, ঘামে অবস্থা দেখেন। প্রাণ বাঁচাতে কতই না হাপিত্যেশ খেটে খাওয়া মানুষদের। অনেক গরম, মানে গরমে টেকাই যাচ্ছে না। শরীর পুড়ে গেছে, দেখেন অবস্থা খুবই। আমরা গাড়ি চালাইতেছি, আমরা সহ্য করতে পারতেছি না।
মরুর তাপে পুড়ছে দেশ, মরছে মানুষ, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। অতি খরায় এক ফুরসত বৃষ্টির হাহাকার তীব্র থেকে হচ্ছে আরও তীব্রতর। এর মধ্যে মে মাস জুড়ে স্বস্তির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে মে মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বস্তি ফিরবে জনজীবনে। 2 তারিখ থেকে যদি আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে, সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। তবে তাপের তীব্রতা নিয়ে শঙ্কার দোলাচলে রয়েছে দেশের পশ্চিমাঞ্চল, এমনটা জানায় আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর দাবদাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, অসহনীয় গরম ভোগান্তির কতটা কারণ হয়েছে? জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে তাপপ্রবাহ, আমরা কিন্তু গত এপ্রিল মাসের শুরু থেকেই মূলত তাপপ্রবাহের খবর আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে সন্ধ্যা অর্থাৎ সারা দিনের ঢাকার তাপমাত্রা ছিল 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু যেটা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, সেটা হচ্ছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে রাজধানী ঢাকায় দিনের বেলা যে পরিমাণ জ্যাম থাকে বা মানুষের যে ভোগান্তি থাকে, সন্ধ্যার পরেও যে তার খুব বেশি উন্নতি হয় সেটা বলা যাবে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে দিনের বেলায় যে তাপমাত্রা থাকে হয়তো বা কিছুটা কমে, কিন্তু মানুষের ভোগান্তি কমে না। আমরা আছি এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায়। আপনি দেখছেন এখানে অনেক মানুষ। আমরা যদি একজন সাধারণ মানুষের সাথে কথা বলি, আমার সন্ধ্যার পরে তাপমাত্রা কেমন দেখছেন? দিনের বেলা তো আছে, রাত্রের বেলা তো অনেক আরও বেশি হয়। রাত্রের বেলা তাপমাত্রা কখনো কমে না। এই জায়গায় কেন আসছেন এখন? এই জায়গায় আমি সংসদ ভবন চাকরি করি। জি, আপনি যেমনটা শুনছিলেন যে জনগণ এখানে সন্ধ্যার পরে মূলত একটু স্বস্তির জন্য মূলত তারা এই যে এখানে অনেক গাছপালা আছে, এই গাছের জন্য মূলত তারা এখানে এই জায়গাটা এসে একটু স্বস্তির জন্য আসে। আপনি দেখেন দিনের বেলা কিন্তু এই জায়গাটিতে গত এপ্রিল মাসের শুরুতে যে পরিমাণ তাপদাহের কারণে কিন্তু মানুষ খুব বেশি দেখা যায় না, কিন্তু সন্ধ্যার পরে মূলত মানুষ বের হওয়ার জন্য একটু সময় বের করে, কারণ একটু তুলনামূলক তাপমাত্রা কম থাকে এবং বাতাসও একটু ঠান্ডা থাকে। অর্থাৎ দিনের বেলায় ভোগান্তি অনেক বেশি থাকলেও রাতের পরে যে সন্ধ্যার পরে যে ভোগান্তি কমে যায় ব্যাপারটা কিন্তু এমন না, তবে কিছুটা স্বস্তি মানুষকে দেয় সন্ধ্যার পরে। আপনি জানেন যে ইতিমধ্যেই আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে যে আগামী 4 এবং 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হবে, এবং এই বৃষ্টিপাত হলে হয়তোবা মানুষ একটু তাদের যে এই যে প্রত্যাশিত স্বস্তির বৃষ্টি, এটা মানুষকে হয়তোবা মুক্তি দিবে। সবাই চাচ্ছেন যে একটু বৃষ্টি তাদেরকে স্বস্তি দিতে পারে, এবং আবহাওয়া অফিস 4 এবং 5 তারিখের পরে মূলত আবহাওয়ার সম্পর্কিত একটু স্বস্তির খবর দিয়েছে। আপনি জানেন যে আজকে বিকেলে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষের ভোগান্তি কিছুটা কম হলেও কিন্তু ভোগান্তি কমেছে সেটা বলা যাবে না। তাপপ্রবাহে মানুষের জীবন সন্ধ্যার পরেও কিছুটা হলেও স্বাভাবিক হলেও অস্বস্তি আছে। এই ছিল রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে তাপপ্রবাহ সম্পর্কে, অর্থাৎ সন্ধ্যার পরে মানুষের জনজীবনের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রাজধানীর দাবদাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। এদিকে তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। গরমে দেশজুড়ে যখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা, তখন এক পশলা বৃষ্টিতে স্বস্তি সুনামগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় একই সময়ে বৃষ্টি নামে। এক পশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে দিয়েছে কিছুটা স্বস্তি। চলমান দাবদাহে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলা না বন্ধ, এ নিয়ে তৈরি হয় ধূম্রজাল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আজও বিভিন্ন জেলায় খোলা ছিল স্কুল, আবার কয়েক ঘন্টা পর জেলা প্রশাসনের ফোনে জরুরি ভিত্তিতে ছুটিও দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বিকেলে শিক্ষামন্ত্রী জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনও ক্লাস পরীক্ষার সিদ্ধান্ত আসতে পারে। নূপুর মাহমুদের রিপোর্ট। চলমান তীব্র দাবদাহে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে সোমবার স্বপ্রণোদিত আদেশ দেন হাইকোর্ট। এর পরপরই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয় 4 বিভাগে 27 জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়। বাকি পরে জানানোর কথা জানান শিক্ষামন্ত্রী।
সরজমিনে মঙ্গলবার দেখা যায় বাকি জেলাগুলোই হাই স্কুল ও কলেজে ক্লাস চলছে, তবে উপস্থিতি কম। আমাদের জেলাতে আজকে একটু বেশি গরম লাগতেছে, তবে আজকে যদি বন্ধ দিত বা 2-3 দিন বন্ধ দিত বেশি তাহলে খুশি হতাম। হিস্ট্রোকের সমস্যা, পরে পড়াশোনা চাপ বেশি হয়ে যেত। অভিভাবকরা বলছেন রাত পর্যন্ত তারা জানতেন না স্কুল খোলা না বন্ধ। বন্ধ থাকা ভালো, অনেক গরম স্কুল আসলে অনেক কষ্ট। মধ্যে বসে থাকতে হয়, দেখতে হবে বাচ্চা অসুস্থ হয়ে যায় কিনা, কখন বের হয় না হয় এগুলো দেখতে হয়। শিক্ষকরা বলছেন আদালত নির্দেশ দিলেও শিক্ষা অফিসের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি, এজন্য তারাও সিদ্ধান্তহীনতায়। মাধ্যমিক পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে কোনো প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি। আর সেই ক্ষেত্রে আমরা ওইটাকে বাচ্চাদের কষ্ট কমানোর জন্য আমরা ক্লাস টাইমটা এগিয়ে দিয়েছি। আমাদের সিলেবাস কমপ্লিট করতে হইলে আমাদের এত অতিরিক্ত ক্লাস নেওয়া দরকার, সেই বিবেচনা থেকেও আমাদের স্কুল আপাতত যেহেতু পরিবেশ স্বাভাবিক আমাদের খোলা রাখাটাই আমি মনে করি। তবে কয়েক ঘন্টা স্কুল খুলে রাখার পর অনেক জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করে স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়ানো হয়। আদালতের নির্দেশনা নিয়ে বিকেলে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী, জানান আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্তই মানা হবে। আদালত থেকে একটা নির্দেশনা আসলে, আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা আমরা মেনে চলি, সেটাই হচ্ছে প্রথা। নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অবশ্যই করতাম আমরা, কারণ এটা এখতিয়ার সরাসরিভাবেই এটা নির্বাহী বিভাগের, সেই প্রশ্নে আমরা কিন্তু আপিল করতাম। রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা হয় না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গণভবনে চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করছেন। সভায় 16 এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা জানিয়েছেন স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। বলেন, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি 23 জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভায়। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। কক্সবাজারে অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে র্যাব ডাকাতের গোলাগুলি, মাঝে পড়ে এক কৃষক নিহত, 3 র্যাব সদস্য গুলিবিদ্ধ। 10 দিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মাহবুব উদ্দিন খোকনকে ফিরিয়ে নিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। হাইকমান্ডের নির্দেশে দুঃখ প্রকাশ করে চিঠি দেওয়ার পর ফোরামের পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির দায়িত্ব নেয়। গেল 21 এপ্রিল তাকে বহিষ্কার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর 10 দিন পর মঙ্গলবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আমি প্রায় এই দলের সঙ্গে আমি ছাত্র জীবন থেকেই জাগো ছাত্র থেকে জড়িত, আপনারা জানেন। আমার ধরেন দলের প্রতি আনুগত্য বিশ্বাস নিয়ে কখনোই কেউ কোনো পোষণ হয়নি। এই জন্য আমি রিয়েক্ট করেছি, ঠিকই এটা রিয়েক্ট করছি। আমার আসলে আমার পর্যায়ে সিনিয়র লয়াররা এভাবে রিয়েক্ট করা উচিত হয়নি, এটা উচিত হয়নি। আমি এই জন্য বলছি সরি ফর দ্যাট, ফর এভরিথিং। কারণ আমার দুইটা আমার ক্রেডিবিলিটির হাত দিচ্ছে, ওরা বলছে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতার হাত দিচ্ছে। বিদ্যুৎ উৎপাদন না করে সরকার জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর মে দিবসে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে প্রাধান্য দিতে সরকারের ফ্যাসিবাদী মনোভাব শ্রমজীবীদের অধিকার কেড়ে নিচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং এর সমালোচনা করে তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন না করে বিদেশে অর্থ পাচার করছে। 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে,
তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আদালতের রায় অমান্য করে তাপ প্রবাহের মধ্যে স্কুল কলেজ খোলা রাখায় শিক্ষামন্ত্রী সহ সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়, কি অবৈধ সরকার! আদালতের রায়ও তারা মানে না। সরকারের কথা বলে শেষ হবে না। আমি বলতে চাই, পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। আর কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে সুবিধা দিতে গিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশেরও ঘোষণা দেন রিজভী। মে দিবসে শ্রমিক সমাবেশ ও র্যালিতে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা জি.কে. শামীমের জামিন আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে চালাকি ধরা পড়ায় 7 দিনের জন্য আদালতে নিষিদ্ধ হলেন তার আইনজীবী নিখিল কুমার শাহ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কথিত যুবলীগ নেতা এস.এম. গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে করা আবেদনের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের জামিন ঘিরে প্রতারণা করা হয়েছে অভিযোগ নজরে আসে খোদ প্রধান বিচারপতির। জি.কে. শামীমের জামিন আবেদনটি কার্যতালিকার 4 নম্বরে আদেশের জন্য দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। শুনানি না করে আদেশের জন্য থাকায় অভিযুক্ত আইনজীবীকে আদালতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধরা পড়ে যায় চালাকি। এর ফলে জি.কে. শামীমের আইনজীবী নিখিল কুমার শাহকে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের মামলা পরিচালনা না করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে জি.কে. শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। 2020 সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীম। সাডেনলি আজকে একটা আইটেম ছিল 4 নম্বর জি.কে. শামীমের একটা ম্যাটার, এই ম্যাটারটাতে ফর অর্ডারের জন্য। কেন ফর অর্ডারের জন্য এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কজ লিস্টে সেটা ছিল। তো ওনাদের পক্ষে লয়ার যখন মামলাটা শুনানি শুরু করলেন, তখন আমাদের চিফ জাস্টিস প্রথম প্রশ্ন ছিল যে এই মামলাটা কেন আদেশের জন্য রাখা হলো? এটা তো আদেশের জন্য রাখার কথা না। তাহলে এই মামলাটা কী কারণে, কীভাবে, কার ইনস্টিগেশনে এটা আদেশের জন্য এসেছে? তো এর মধ্যে মামলাটা শুনানি শুরু হয়েছে। ওনার পক্ষে জি.কে. শামীমের পক্ষে লয়ার সাবমিশন রেখেছেন। এরপর যখন চিফ জাস্টিস বললেন যে হ্যাঁ, একজন লয়ার গতকাল এটা মেনশন স্লিপ দিয়েছিল আর্জেন্সি বা এই শিক্ষা বলে, বাট এটা তো কোনো আর্জেন্সির কোনো ম্যাটার না, আমি ফর অর্ডারের জন্য কেন? তারপর উনি অনারেবল চিফ জাস্টিস মেনশন স্লিপটা বের করলেন, কার সিগনেচারে মেনশন স্লিপটা দায়ের করা হয়েছে, কোন লয়ার এটা দায়ের করেছেন, দুজনকে ডাকলেন। ডাকার পরে উনি তাদেরকে সতর্ক করেছেন এবং পার্টিকুলার লয়ার যিনি গতকাল মেনশন স্লিপ দিয়েছিলেন জি.কে. শামীমের পক্ষে মামলা বেল পিটিশন ভ্যাকেটিং চেয়ে, ওনাকে আগামী সপ্তাহে 1 সপ্তাহ সুপ্রিম কোর্টের থেকে ওনাকে বারিত করেছেন, উনি যেটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন। এর আগে গত বছর ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা জি.কে. শামীমকে হাইকোর্টের দেয়া জামিন 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক পেয়েছেন বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী এমিরেটাস অধ্যাপক ডাক্তার এ.বি.এম. আবদুল্লাহ সহ 3 জন। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক দিবস ও দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদকপ্রাপ্ত অন্যরা হলেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চিফ পেট্রন ডক্টর আহমদ আল কবির এবং গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ডাক্তার নাহিদ ফেরদৌস।
সব কিছুই কিন্তু শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এবং যারা দায়িত্বে আছেন তারা এমনভাবে এটাকে উপস্থাপন করবেন যাতে জাতিসংঘ তাদের চিন্তা ভাবনার মধ্যে নেয় যে বাংলাদেশে একজন নেত্রী যিনি বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সারা পৃথিবীকে, যে বাংলাদেশের মানুষ করতে জানে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ধারাবাহিকতাটাকে স্বীকার করে, সম্মতি করে, সম্মান জানায়। দেশের জিডিপির আকার বাড়লেও এনবিআরের অদক্ষতায় সে অনুপাতে রাজস্ব আয় বাড়েনি। এতে ঝুঁকিতে পড়েছে দেশের অর্থনীতি। দ্রুত সংস্কার না করলে 2041 সালে রাজস্ব ক্ষতি হবে প্রায় 50 ট্রিলিয়ন টাকা, যা বর্তমান বাজেটের প্রায় 7 গুণ। রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা। ইফতেখার রেজার প্রতিবেদন। গেল 12 বছরে বিদেশি ঋণের সুদ পরিশোধের পরিমাণ বেড়েছে 6.5 গুণ। একই সাথে দেশীয় ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে প্রায় 6.5 গুণ। বিপরীতে একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে 3.5 গুণের একটু বেশি। এ পরিস্থিতিতে বাজেটে 37% অর্থ ধার করে মেটাচ্ছে সরকার, যা 10 বছর আগে ছিল 22%। এই সময়ে সরকারের রাজস্ব বেড়েছে 3.6 গুণ, অর্থাৎ 360%। কাজে রাজস্ব বেড়েছে 360%, ব্যয় বেড়েছে আরো অনেক গুণ বেশি। এই জন্য রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআরের ট্যাক্স পলিসি এবং ট্যাক্সের কালেকশন, এই দুটো জায়গায় আমাদেরকে যদি এনবিআর চেয়ারম্যান আমাদের সেপারেট করে কাজ করেন, এটা আমরাও কিন্তু এফডিসিএ থেকে বিজনেস কমিটিকে একটা ভয়েসটা রেস হয়েছে অনেকদিন থেকে। এনবিআর চেয়ারম্যান জানান, কর দেয়া নিয়ে এখনো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে অনীহা। রাজস্ব আদায়ে অটোমেশন ছাড়া বিকল্প নেই বলেও জানান তিনি। অটোমেশনে আমরা পিছিয়ে ছিলাম অনেক, এটা এখনো পিছিয়ে আছি, সেটা অস্বীকার করার উপায় নাই। বন্ড অটোমেশন আমরা হাতে নিয়েছি এবং সেটি আগামী ডিসেম্বরে আমরা বন্ড অটোমেশনের সবগুলো মডিউল লাইফে আনতে পারবো বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে কর জিডিপির আনুপাতিক হার বাড়ানোর বিকল্প নেই। গ্রোথ রেট যেটা ছিল সেখান থেকে বিভিন্ন কারণে একটু কমে গেছে, গ্রোথ রেটটা সাস্টেইন করা দরকার। আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা কাঠামো সৃষ্টি হয়েছে, যেটা আচরণ সৃষ্টি হয়েছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে করা সম্ভব নয়। আর ব্যবসায়ীদের কর ছাড় কমাতে এনবিআরকে পরামর্শ দেন অর্থ প্রতিমন্ত্রী। প্রাইভেট সেক্টর ওনারাও এই রেশনালাইজেশনের সাথে যুক্ত হতে হবে। আমরা রেশনালাইজ করতে গিয়ে সেই ভ্যাট আইনের মতো কিন্তু আবার পিছিয়ে যেতে চাই না। আপনারা একটু এই বিষয়ে উৎসাহ নিয়ে যদি একটু আমাদের সহায়তা করেন, তাহলে কিন্তু রেভিনিউ সোর্সের উপর এটা একটা বড় এফেক্ট হবে। শুধু রাজস্ব আহরণে মনোযোগী না হয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও বলেন ওয়াসিকা আয়েশা খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরো অন্তত 40 ফিলিস্তিনি নিহত, অস্ত্রবিরতির জোর দাবি। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে ব্যাপক ধরপাকড়। অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারের ভাড়ুয়াখালীতে র‍্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র‍্যাব জানতে পেরে ওই পাহাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান র‍্যাবের কর্মকর্তা। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভাড়ুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। জানেন যে ফরহাদ নামে ভাড়ুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে ছাত্রী মামলা আছে। র‍্যাব ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হন বলে জানান স্থানীয়রা। ঘটনা হয়েছে আপনার 7:30 মিনিটের সময়। মানে আমরা কেউ এরকম জানি যে এভাবে হবে। ডাকাত পক্ষের লোক অনেক ভয়াবহ, ওনারা তো কাউকে কিছু চিনে না। তখন ওনারা তো ফায়ার করতেছে, এখন কাকে করতেছে সাধারণ পাবলিক ছিল, অন্ধকার ওইখানে ফায়ার করতেছে, আর আমরা বয়ে পিছনে চলে গেছি। র‍্যাব জানায় এই ঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। উভয়পক্ষের গোলাগুলিতে আমাদের একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শেরে বাহিনীর প্রধান ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানান তিনি। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনী, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। এদিকে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়েছে অপহরণের ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 7 মাওবাদী নিহত হয়েছে। রাজ্যের নারায়ণপুর কঙ্কর জেলার সীমান্তে মাওবাদীর আস্তানার সন্ধানে যৌথ অভিযান পরিচালনা করে জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার সকালে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। চলতি মাসের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে 29 মাওবাদী নিহত হন। মাত্র 15 দিনের ব্যবধানে আবারও বড় ধরনের অভিযান চালালো দেশটির নিরাপত্তা বাহিনী। এবার গাজার রাফায় ধ্বংসযজ্ঞে মেতেছে ইসরায়েল। 24 ঘন্টায় ইসরায়েলি বোমায় প্রাণ গেছে শিশু সহ অন্তত 40 ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে রিয়াদে জিসিসি সম্মেলন থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দাবি জানিয়েছে সৌদি আরব ও ইউরোপের নেতারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইসরায়েলের গণহত্যায় সহায়তার অভিযোগে জার্মানির বিরুদ্ধে করা মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়হান কবির শুভ্র রিপোর্ট। প্রিয়জন হারানোর এমন আহাজারি গাজার নিত্যচিত্র। কেউ হারিয়েছেন বাবা মা, আবার বুকের প্রিয় সন্তান হারিয়ে কোনো বাবা মা শোকে নির্বাক। 7 মাস ধরেই এমন নির্বিচার হত্যাযজ্ঞ গাজায়। এখন লক্ষ্যবস্তু রাফার বিভিন্ন এলাকা। সোমবার গাজার রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 34 ফিলিস্তিনির। এর মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে ড্রোন ও বিমান হামলায় 3 জন এবং গাজা সিটিতে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। যখন বোমার আঘাতে বাড়ি ধসে পড়লো, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। নিজে বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো নাকি মাকে উদ্ধার করব। শেষমেশ মাকে ফেলে রেখে সন্তানদের নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। আমার কলিজা ফেটে যাচ্ছিল। 10 বছরের ছোট্ট সোনামণি নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানাতে দম বন্ধ হয়ে আসছে। জানি না কি নিয়ে বাঁচবো। গাজা জুড়ে যখন এমন ইসরায়েলি তাণ্ডব লীলা, তখন মিশর ও সৌদি আরবে চলছে অস্ত্রবিরতির আলোচনা। মিশরের কায়রোতে ইসরায়েলের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া। জিসিসি সম্মেলনের সাইড লাইনে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর জিসিসি সম্মেলন থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দাবি জানান ইউরোপের নেতারা। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে হলে নির্দিষ্ট পক্ষের উপর ভরসা রাখলে হবে না। তাই মনে করি এই বিষয়ে বড় আশার আলো আরব ইউরোপীয় নেতৃত্ব। গাজায় সামরিক অভিযান বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধার ফলে চরমপন্থার উত্থান হতে পারে, যা অনিবার্যভাবে এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করবে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে রিয়াদ। এই পদক্ষেপ যুগান্তকারী হয়ে থাকবে। ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় জার্মানির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে নিকারাগুয়া। এ বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 3টায় রায় ঘোষণা করবে আইসিজে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।